ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতেই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছি আমি আহমেদ রেজা। 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন ডালাসের সেমিফাইনালে ফেভারিট ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিল ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের 23 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারসাবালের গোলে এগিয়ে যায় স্পেন। এই পেনাল্টি আদায় করে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েন 19 বছর বয়সী লামিন ইয়ামাল। এরপর 58 মিনিটে পেড্রো পোরোর চোখ ধাঁধানো গোলে ব্যবধান দ্বিগুণ করে 2010-এর চ্যাম্পিয়ন্সরা। কিলিয়ান এমবাপ্পের একের পর এক আক্রমণ রুখে দিয়ে ফ্রান্সকে পুরো ম্যাচে অসহায় করে রাখে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া এবং গোলকিপার উনাই সিমন। আগামী 19 জুলাই নিউ জার্সিতে ট্রফির লড়াইয়ে নামবে স্পেন। দর্শক, রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। তার মাধ্যমে জানবো গতকালের ম্যাচের আদ্যপান্ত এবং সেটি জানাতেই তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। হাসিনুর, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। দারুণ এক সেমিফাইনাল মহরণ দেখলো ফুটবল বিশ্ব। দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াইটা আপনি কেমন দেখলেন এবং কিভাবে ফ্রান্সকে থামালো স্পেন? রাজা, আমার কাছে বেশ কয়েকটা পয়েন্ট মনে হয়েছে যে স্পেন যে জায়গাতে ফ্রান্সের উপর ডমিনেট করেছে, কিন্তু আমাদের শোতে একটা ফরম্যাট আছে, আমরা ম্যাচের স্ট্যাটিস্টিক্সটা শুরুতে দেখাই, তারপরে আমি আসলে পয়েন্টগুলো আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবো। একটু ম্যাচের স্ট্যাট যদি আমরা দর্শকদের দেখাই, বল পজিশন, আক্রমণের সংখ্যা, কে কোথায় এগিয়ে পিছিয়ে ছিল, সেটা দেখলে দর্শকরা অনেকটা আইডিয়া পাবে যে ম্যাচের নিয়ন্ত্রণটা কার হাতে। আমরা একটু স্ট্যাটিস্টিক্স দেখাবো। বল পজিশনে দুই দলে প্রায় সমানে ছিল, যদিও স্পেনের ডমিনেশনটা ফার্স্ট হাফে বেশি ছিল, কিন্তু পরের দিকে তারা যখন 2 গোল কনসিড করার পর তারা কিছুটা কনসিডার করেছে বল পজিশনটা, স্যাক্রিফাইস করেছে। সেই জায়গা থেকে তারা 51% বল পজিশনে ছিল স্পেন এবং ফ্রান্স 49%। টোটাল শট দুই দলেরই সমান, 10টি করে। তবে বিগ চান্স কিন্তু একটা জিনিস খেয়াল করুন, ফ্রান্স একটাও ক্রিয়েট করতে পারেনি। স্পেন বিগ চান্স ক্রিয়েট করেছিল 3টি। পাসের ক্ষেত্রেও স্পেন কিছুটা এগিয়ে, 502 এবং 472টা ফ্রান্সের। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আসলে স্ট্যাটিস্টিক্স বলে দুই দলের লড়াইটা বেশ ভালোই হয়েছে, খুব বেশি বড় ব্যবধান করার সুযোগ নেই। তবে যেমনটা আমি দেখিয়েছিলাম যে ফ্রান্সকে সেই ধরনের বড় কোনো চান্স ক্রিয়েট করার সুযোগে দেয়নি। এখন মূল বিষয়টা হলো এইখানে ফ্রান্স কিভাবে আটকে গেল। ফ্রান্সকে তো টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল। আমার কাছে 3 থেকে 4টি পয়েন্ট মনে হচ্ছে। পুরো ফ্রান্স দলটা কিন্তু আক্রমণের উপরেই তৈরি এবং ফ্রান্সের একটা দুর্বলতা ছিল লেফট সাইডটা। সেই লেফট সাইডে ফ্রান্সের দুর্বলতার নাম ছিল তাদের লুকাস দিনে যেই তাদের লেফট ব্যাকটা আছে, তিনি বিশ্বকাপের শুরুতে আমি যদি বলি, তারা কিন্তু প্রথমে থিও হার্নান্দেসকে খেলিয়েছিলেন, তারপর থেকে দিনেকে খেলাতে শুরু করেছেন। দিনে ডিফেন্সিভলি ভালো, কিন্তু তিনি কিছুটা স্লো, মন্থর গতির, এবং ইয়ামাল পক্ষান্তরে স্পেনের সবচেয়ে দ্রুত গতির ফুটবলার। এবং এই পেনাল্টিটা কিভাবে হয়েছে সেটা তো সবাই দেখেছেন যারা খেলাটা দেখেননি। দিনে আসলে খেয়ালই করেনি যে পুরোপুরি কত দ্রুত আসলে ইয়ামাল ঢুকে গেছেন, এবং আমার কাছে মনে হচ্ছে ইয়ামাল পেনাল্টিটা যতটা না হয়েছে তিনি আদায় করে নিয়েছেন। তিনি চেয়েছেন যে তিনি ফাউলের শিকার হন এবং যেন একটা পেনাল্টি হয়ে যায়। তো সেটা একটা ফ্যাক্টর ছিল। তাদের দুর্বলতা লেফট সাইডে আক্রমণ করেছে আসলে স্পেন, এবং সেই জায়গাটা থেকে তারা সাকসেস পেয়েছে। প্রথম গোলটা তো সেই জায়গায় এসেছে। এবার আরেকটি পয়েন্ট আসে, আমি একটু পরের ছবিটা দেখাবো দর্শকদের, যে ফ্রান্সের এই আক্রমণ ভাগের বা ফ্রান্সের এই সাফল্যের বিশ্বকাপ যাত্রার ইঞ্জিন বলতে হবে যে মাইকেল ওলিসে। তিনি কিন্তু মূলত রাইট উইঙ্গার হিসেবে খেলে থাকেন ক্লাবে, বা তিনি জাতীয় দলে তাই খেলেন, কিন্তু তাদের যেহেতু ডেম্বেলে আছে রাইট সাইডে খেলা, এর জন্য তিনি এবার একটা হাইব্রিড নাম্বার 10 রোলে খেলছেন। এখন তার অ্যাটাকিং মুড নিয়ে তো কোনো সংশয় নেই, তিনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু তার ডিফেন্সিভ যেই কোয়ালিটি সেটা তো ততটা ভালো না, যেহেতু তিনি ডিফেন্ডার নন। এখন তার লড়াইটা হচ্ছে বিশ্বের সেরা মিডফিল্ডারদের সঙ্গে। আপনি যদি দেখেন আমার পেছনে রদ্রি তো ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডারও রদ্রির সঙ্গে পেরে ওঠে না। এখন রদ্রির সঙ্গে তার যখন ডুয়েল হবে, বা আপনি যদি অন্য যারা আছে, ফেবিয়ান রুইজ আছেন, সেখানে তিনি খাবেন, তিনি পারবেন না, সেটাই স্বাভাবিক, এবং এটা স্পেনের জন্য একটা অ্যাডভান্টেজ হয়েছে। আমার কাছে মনে হয় যে ফ্রান্সকে আরও স্পেশালিস্ট মিডফিল্ড প্লেয়ার নিয়ে তারা মাত্র 2 জন খেলিয়েছে, র্যাবিও এবং শুয়ামিনিকে, আরও অন্তত একজন স্পেশালিস্ট মিডফিল্ডার থাকা উচিত ছিল, এবং স্পেন খুব সহজেই ফ্রান্সের সাথে মিডফিল্ডের এই ব্যাটেলটাতে জিতে গেছে। আরেকটা জিনিস, উইলিয়াম সালিবার ইনজুরিটা ফ্রান্সকে ভুগিয়েছে। সালিবা আসলে তিনি ম্যাচে নিজে থেকেই, কারোর সঙ্গে সংঘর্ষ হয়নি, তার টান খেয়ে যায় এবং তিনি নিজে থেকেই সাবস্টিটিউট হয়ে যান, এবং সেই সাথে স্পেন খুব ডিসিপ্লিন ডিফেন্স করেছে। ডিসিপ্লিন ডিফেন্স, তারা অসাধারণ ফেন্সি কিছু করেনি, দরজার ট্যাকেল করেনি, কিন্তু তারা একটা লাইন মেনটেন করেছে এবং বারবার এমবাপ্পেদের অফসাইডের ফাঁদে ফেলেছে, এবং কুকুরিয়া এবং পেদ্রো পোরোর পারফরমেন্স ডিফেন্সিভলি অসাধারণ ছিল। তো রেজা, আমার কাছে এটাই ছিল যে আমার কাছে মনে হয়েছে যে ফ্রান্সের এই দুর্বলতাগুলো স্পেন বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে।
আপনি বেশ কয়েকজন খেলোয়াড়ের কথা বলছিলেন, বিশেষ করে স্পেনের, এবং তাদের মধ্যে ম্যাচ সেরার যে তালিকাটা দেখলাম, বা ম্যাচ সেরা যিনি হয়েছেন তিনি হচ্ছেন পেড্রো পোরো, যদিও তার চোখ ধাঁধানো একটি গোল আমরা দেখেছি। কেন পোরো হলেন আসলে ম্যাচ সেরা? সেখানে ইয়ামাল ভালো খেলছিলেন বা অন্যান্য আরও অনেকেই ভালো খেলছিলেন, রদ্রি বা ইয়ামাল নয় কেন? ফ্রান্সের ফুটবলারদের রেটিংটাও আপনি আসলে কেমনভাবে করবেন? আমার কাছে মনে হয়েছে যে পেড্রো পোরোর গোলটার পরেই আসলে ফ্রান্সের যেই হারটা সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। স্পেন সেই ওই সময় গোলের যে গুরুত্বটা, আমার কাছে মনে হয় প্রথম গোলের গুরুত্বটা সবচেয়ে বেশি ছিল। কিন্তু কেন সিদ্ধান্তটা নেওয়া হলো, আমরা কয়েকটা পয়েন্ট আছে একটু দেখাতে চাই। পেড্রো পোরোর পারফরমেন্সটা কেমন ছিল? তিনি 8.1 রেটিং পেয়ে ম্যাচের হাইয়েস্ট রেটেড, যেহেতু তিনি ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। আমরা যদি দেখি তার গোল তিনি একটি করেছেন, তিনি রক্ষণে অবদান রেখেছেন 6টি, এবং লামিন ইয়ামাল এবং তিনি যে তাদের, আমি যেটা বলছিলাম দিনেকে যে বারবার ডিস্টার্ব করা, তার খুব ভালোভাবে তারা সেই সাইডটাকে কাজে লাগিয়েছে। সেখানেও তার কন্ট্রিবিউশন ছিল। তিনি মোট পাস দিয়েছেন 29টা, তার মধ্যে সফল ছিল 23টা, সেটাও গুরুত্বপূর্ণ, এবং টাচেস নিয়েছেন 49 বার, অর্থাৎ 49 বার তার কাছে বলটা এসেছিল। তো আমার মনে হয় সব কিছু মিলিয়ে ফ্রান্সের লেফট সাইড দুর্বল করার ক্ষেত্রে তার যে অবদান এবং গোল, সেই কারণেই তাকে দেয়া হয়েছে। এবার যদি পুরো দুই দলের রেটিংটা একটু দর্শকদের দেখাতে চাই, আমাদের কাছে একটা রেটিং কার্ড আছে। তবে আমি যদি পার্সোনালি মনে করি, আমার কাছে ব্যক্তিগত অভিমত, এই ম্যাচের ম্যাচ সেরা হওয়া উচিত ছিল রদ্রিকে। তিনি আসলে পুরো গেমটা কন্ট্রোল করেছেন। আমরা যদি দেখি স্পেনে তিনি 7.5 পেয়েছেন, এবং কুবার্সিকেও ক্রেডিট দিতে হবে। তবে রদ্রি মেইন ম্যান ছিল। অনেক দিন পরে ব্যালন ডিওর জয়ী যেই রদ্রিকে আমরা হারিয়ে খুঁজছিলাম, তাকে মনে হয় এই ম্যাচে দেখলাম। তিনি মাঝখানে এসিএল ইঞ্জুরির কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন, কিন্তু সেরা রদ্রিকে আবার আমরা এই ম্যাচে দেখেছি। রদ্রির পারফরমেন্সটা দুর্দান্ত ছিল। সেই সাথে তাদের স্পেনের ডিফেন্ডারদের কথা তো আমরা সবাই জানি ভালো করেছে। পক্ষান্তরে আমরা যদি ফ্রান্সের রেটিংটা দেখি, একদম সবাই কেউ গ্রিন হতে পারেনি। ইয়েলো মানে তারা কিন্তু অ্যাভারেজ বা আপনি বিলো অ্যাভারেজ বলতে পারেন, 6-এর নিচে। তো ফ্রান্স যেহেতু কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি, ইভেন 2টা গোলও খেয়েছে, তাদের ডিফেন্স মিডফিল্ড কেউই আসলে দাঁড়াতে পারেনি। সব কিছু মিলে তাদের রেটিংটা বেশ অ্যাভারেজ। তো রেজা, আমার কাছে মনে হয়েছে যে পেড্রো পোরো হতে পারতো, সেটা ইয়ামালও হতে পারতো, ওয়ায়ারজাবালও হতে পারতো। তবে আমার কাছে মনে হয়েছে যে রদ্রির ভূমিকাটা খুব দারুণ ছিল। আমার চোখে ম্যাচ সেরা রদ্রি। হাসিনুর, আপনি আপনার অ্যানালাইসিসে বলছিলেন বিশেষ করে খেলোয়াড়দের রেটিং পয়েন্ট নিয়ে, এবং তার আগে বলছিলেন আসলে যে পেনাল্টিটা হলো সেটি নিয়ে, এবং প্রতি ম্যাচে, বিশ্বকাপের এবারের প্রতি ম্যাচেই এখন আলোচনা একটি বিষয় থাকছে, সেটি হচ্ছে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। এবং কাল যে পেনাল্টিটির সিদ্ধান্ত হলো, সেই সিদ্ধান্তেও কিন্তু অনেকেই আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, নিশ্চয়ই অ্যানালিস্টরা তাদের মতো করে বক্তব্য দিয়েছে। হারের পর দেখেছি যে ফ্রান্স কোচ দেশমসও কাঠগড়ায় তুলেছেন রেফারিকে। আপনি আসলে কেমনভাবে দেখেছেন রেফারির সেই পারফরমেন্সকে? আসলে শুরুতে একটা আলোচিত যেই বিষয়টা হচ্ছে সেটি একটু দেখাতে চাই। একটা ছবি আছে, সেটি একটু দেখাবো আগে। যেই বিষয়টা হচ্ছে যে প্রথম যে পেনাল্টিটা হচ্ছে সেটা যে ফাউল ছিল, সেটা কোনো বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন স্প্যানিশ মিডিয়া এই ছবিটা মার্কা দিয়েছে, স্পেনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বা শ্রেষ্ঠ দৈনিক আমরা বলতে পারি। মার্কা ক্রীড়ার ক্ষেত্রে খুব অসামান্য। এখন মার্কা এই ছবিটা দিয়ে বলেছে যে ফ্রান্সের ফুটবলাররা তারা নাকি কমপ্লেইন করেছে রেফারির কাছে একটু ভিন্ন আঙ্গিকে দেখার জন্য। আমরা তো দেখেছি যে বলটা ইয়ামাল যখন তার গায়ে লেগে পড়েছিল, দিনের পাটা তাকে কিক লেগেছিল, কিন্তু ফ্রান্সের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটা তো হ্যান্ডবল। আগে যখন ফাউল কমিট হয়েছে, ফাউল কমিট হওয়ার আগেই তার হাতে বলটা লেগেছে। এখন ফিফার যে নিয়ম আছে সেটা হচ্ছে আনইনটেনশনালি যদি তার আর্মে লেগে থাকে তাহলে সেটা হ্যান্ডবল হবে না। কিন্তু একটু সেখানে আমরা ইয়ামালকে হাতটা সামনে বাড়াতে অনেক সময় মনে হচ্ছে, তবে এটা ভিআর চেক করলেও করতে পারতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওটা খুব সূক্ষ্ম হতো। তার শোল্ডারে লেগে যে বলের গতি খুব বেশি পরিবর্তন হয়েছে বা তিনি অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছেন, সেটা হয়নি। তবে এটা নিয়ে আমার মনে হয় দ্বিমত করার তেমন কোনো সুযোগ নেই। আরেকটা ছবি যদি দেখাই, আমার কাছে মনে হচ্ছে যে ফ্রান্সের দেশমস যে কমপ্লেইন করেছে, আমার মনে হয় ফ্রান্সই লাকি ছিল। এই ফাউলটা আপনি দেখুন, এটা রদ্রিকে করেছিল অলিসে। তো এটা কিন্তু ক্লিয়ার কার্ড, একটা ইয়েলো কার্ড অফেন্স তো ছিল, রেড কার্ডও কিন্তু দেওয়া যেত, কিন্তু সেখানে রেফারি কিন্তু কোনো কিছু দেয়নি। ইভেন কি আরেক ফুটবলার রেবিও, তিনি প্রথমেই একটা হলুদ কার্ড খেয়েছিলেন, এর পরবর্তীতেও তিনি 2-3টা ফাউল করেছিলেন, যেটা অনায়াসে হলুদ কার্ড হতে পারতো। তো রেফারি স্পট অন ছিলেন না, অনেক ক্ষেত্রেই তিনি নমনীয় ছিলেন, কিন্তু এই রেফারির সিদ্ধান্তে যে ম্যাচের ফলাফলে ততটা প্রভাব ফেলেছে সেটা বলার সুযোগ নেই। তো আমার কাছে মনে হয় রেফারির বিতর্ক এগুলো সামনে আনলে স্পেনের যে ভালো পারফরমেন্সটা সেটা অনেকটা আড়ালে পড়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে রেফারি ঠিকঠাকই পারফরমেন্স করেছেন। আরও একটু স্ট্রিক্ট তিনি হতে পারতেন, কিন্তু তিনি মোটামুটি 2 দলকেই ছাড় দিয়েছেন। এমন নয় যে তিনি ফ্রান্সকে ছাড় দিয়েছেন, স্পেনকে দেননি বা এক দলের পক্ষ নিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে রেফারি ঠিকঠাক ভালো পারফরমেন্সই করেছে।
একদম আপনার কাছ থেকে খুবই বিস্তারিতভাবে জানছিলাম। ধন্যবাদ হাসিনুর, আপনি থাকুন। এই মুহূর্তে আমাদের আরও একজন সহকর্মী এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন এবং তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্ত রয়েছেন, যিনি পুরো বিশ্বকাপটি কভার করছেন। মুজদেবিন তারেক রয়েছেন আমাদের সাথে। এবং তারেক, আপনাকে স্বাগত আমাদের রোড টু নিউ ইয়র্কের এই আয়োজনে। একটু জানতে চাই যে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালের নিশ্চিতের মিশনে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আটলান্টায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ঠিক রাত 1টায় এবং সেই ম্যাচ ঘিরে বাংলাদেশের অনেক সমর্থকদের তো অনেক উত্তেজনা রয়েছে, উন্মাদনা রয়েছে এবং সেই মহরণে দুই দলের প্রস্তুতি আপনি আসলে কেমন দেখলেন? ম্যাচের কৌশল কি হবে? স্কলানি ও টুখেলের দুজনেই খুব হাই ভোল্টেজ কোচ। রেজা, এই ম্যাচটি এখন পর্যন্ত বলা যাচ্ছে যে শুধু মাঠের লড়াইয়ের যে হাই ভোল্টেজ ম্যাচ বলবেন সেটা ঠিক আছে, কিন্তু এর বাইরের কিছু বিষয়ের কারণে কিন্তু এই ম্যাচটার গুরুত্বটা একটু অনেক বেশি এবং এটার হাইপটা অনেক বেশি। এই মুহূর্তে আমি যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে আছি। এটি হচ্ছে এই ম্যাচ ভেন্যু, দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ ভেন্যু। আমরা যখন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দলের অনুশীলন এবং প্রেস কনফারেন্স শেষে, আমাদের নিউজ শেষে আমরা যখন ফিরছিলাম, পুরো শহরেই রাস্তাঘাটে কিন্তু আমরা দেখছিলাম যে এতদিন ছিল আর্জেন্টিনা সমর্থকদের একক আধিপত্য, এখন কিন্তু সেখানে ভাগ বসিয়েছে ইংলিশ সমর্থকরা এবং তারা কিন্তু একজন আরেকজনের সাথে বেশ টিজ করা বা মজা করা সেটা কিন্তু করছেন এবং ইংলিশ সমর্থকদেরকে একটু বেশি অ্যারোগেন্ট দেখেছি, যেখানে আর্জেন্টিনা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন যেটা মনে হচ্ছিল আর কি। এবং পুরো রাস্তায় আমরা দেখেছি যে পুলিশের টহল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে এখানে যে কোনো ধরনের হাঙ্গামা বা দাঙ্গা সেটার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো বোঝা যাচ্ছে যে আসলে ম্যাচটা কেমন হবে। মাঠের বাইরের উত্তাপটা যদি এরকম হয়, মাঠে তো নিশ্চয়ই আরো বড় ধরনের চমক অপেক্ষা করছে। যেটি বলছিল যে আসলে কৌশলের বিষয়টি, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, তার হাতে খুব বেশি অপশন আমি এখন পর্যন্ত আমার খুব বেশি চোখে পড়েনি, যেটা ইংল্যান্ডের আছে। আপনি যদি দেখেন যে রাইট ব্যাকে যে সমস্যাটা, মলিনা বা মন্টিয়েল কেউই কিন্তু নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারছে না, কিন্তু তারপরও এই একটা পজিশনে স্কালোনি যে আরেকটা বিকল্প বের করবেন সেই অপশনটা কিন্তু তার হাতে নেই। কিন্তু আপনি যদি ইংল্যান্ড দলটাকে দেখেন, এত তারকা আর একটা পজিশনে এত এত অপশন, সবকিছু মিলে টুখেলের এই জায়গাটাকে তো বেশ স্বস্তিতে তিনি আছেন এবং ইংলিশ মিডিয়া বা অন্যান্য যে গণমাধ্যম গুলোতে কিন্তু এটা নিয়ে প্রতিনিয়তই আর্জেন্টিনার দুর্বলতার কথা তুলে ধরা হচ্ছে এবং ম্যাচের আগে যে স্নায়ুর যুদ্ধ, সেখানে ইংল্যান্ড দলের সাথে আমার মনে হয় যে ইংলিশ গণমাধ্যম বেশ ভালোভাবে উঠে পড়ে। একদমই একদমই এই দুর্বলতার জায়গাগুলো নিয়ে আমাদের সহকর্মী হাসিনুর রহমানের কিছু প্রশ্ন রয়েছে, সেটি একটু শুনতে চাই। তারেক, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে, আশা করছি। তারেক, এই ম্যাচের আগে তো সংক্ষিপ্তভাবে একটু জানতে চাইবো আপনার কাছে, আমাদের খুব বেশি সময় নেই। সেটা হলো ডিপলকে নাকি ড্রপ দেওয়া হচ্ছে, তো ডিপলের জায়গাটা কে নিতে পারে? আমার কাছেও কিছু তথ্য আছে, আপনি কেমনটা শুনেছেন যে ডিপলের রিপ্লেস কে হতে পারে? ডিপলের বিষয়টা আমরা বেশ জোরে সোরে শুনছি এবং যদিও আজকে অনুশীলনে ডিপলকে কিন্তু, যেটা মিডিয়া সেশন হয় অনুশীলনের শুরুতে, মিডিয়া সেশনে কিন্তু ডিপলকে পাঠানো হয়েছিল এবং তিনি কথাও বলেছেন ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ যে স্নায়ুর লড়াই বা প্রতিশোধের কথা বলা হয় সেই বিষয়টা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে না, এই ম্যাচ আসলে নার্ভ ধরে রাখাটাই বড় কথা এবং তারা ওই দিকে যাচ্ছেন না, মানে ইংল্যান্ড আমরা হয়তো মুজদেবিন তারেকের সংযোগটা আমাদের কাছে বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও ফিরে যাচ্ছি আহমেদ রেজার কাছে। ধন্যবাদ হাসিনুর এবং আমাদের মুজদেবিন তারেক, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে সেখানকার পরিস্থিতি, বিশেষ করে যে স্নায়ুযুদ্ধের পরিস্থিতি, সেটি আসলে জানছিলাম। দর্শক, রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন রোড টু নিউ ইয়র্কের আয়োজন। আমাদের সাথে যুক্ত রয়েছিলেন আমাদের সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান, তার কাছে আবারও যাচ্ছি। হাসিনুর, আপনি দেখছিলেন আমাদের আরেকজন সহকর্মী মুজদেবিন তারেক, তিনি আসলে মূলত আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বাংলাদেশ সময় রাত 1টায়, সেটির আপডেটটা একটু জানাচ্ছিলেন। বিশেষ করে স্নায়ুযুদ্ধের কথা বলছিলেন, মাঠের লড়াইয়ের যে স্নায়ুযুদ্ধের যে উত্তাপ সেটি ছড়িয়েছে। আমি যদি একটু একাদশ নিয়ে কথা বলতে চাই দুই দলের, সেটিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের একাদশ ঠিক কেমন হতে পারে? আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের আমার কাছে যে তথ্য আছে মিডিয়ার কাছ থেকে, ওই দেশের নিজ নিজ দেশের মিডিয়া, দুই দেশের একাদশী একাধিক পরিবর্তন আসার পসিবিলিটি আসবেই এমনটা বলা
কঠিন, কিন্তু আসতে পারে। আমি একটু দেখাতে চাই, প্রথমে আর্জেন্টিনা দিয়ে শুরু করি। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশটা। আর্জেন্টিনা কিন্তু ফরমেশনে গত 2 ম্যাচ থেকে চেঞ্জ এনেছে। আর্জেন্টিনা 4-4-2 ফরমেশনে খেলে থাকে, কিন্তু সবশেষ ম্যাচে আমরা দেখেছি যে তারা 4-1-3-2 ফরমেশনে খেলেছে। এই ম্যাচেও তাই হবে। আমাদের এখানে 4-4-2 আছে। জাস্ট আপনি লিয়ান্দ্রো পারাদেসকে একটু পেছনে নামবেন, এটাকে পিভি রোড বলে থাকে বা ডিফেন্সিভ মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডার বলে থাকে। তিনি 2 ডিফেন্ডার মার্টিনেজ এবং রোমেরোর সামনে খেলবেন এবং তেগলিয়েফিয়াকো এবং মনিলে আক্রমণে চলে যাবেন। তো সেই জায়গাটা থেকে এইরকমই হবে। এখন আর্জেন্টিনা একাদশের 2টি পরিবর্তনের যে গুঞ্জন আছে বা আর্জেন্টাইন মিডিয়াগুলো বলছে, মনিলা খেলবেন নাকি সেখানে মন্ট্রিয়াল খেলবেন। মনিলা হচ্ছে অ্যাটাকিং সেন্টার, তারা যদি শুরু থেকেই আক্রমণ করতে চায় যে আমরা ইংল্যান্ডের সাথে শুরু থেকেই আক্রমণে যাব, সেক্ষেত্রে মনিলা থাকবে। যদি তারা মনে করে যে না আমরা একটু ডিফেন্সিভ সলিডারিটি চাই, সেক্ষেত্রে হয়তো মন্ট্রিয়াল থাকবে। এটাই হলো এই জায়গায়। বাকি যেই জায়গাগুলো মোটামুটি ফিক্স থাকছে। এবং রাইটস এই জায়গাটা আমি 17 নম্বর দেখেন সিমিওনিকে রেখেছি। এই জায়গাটাতেই হচ্ছে বলা হচ্ছে যে ডিপলকে রাখা হবে না, ডিপলকেই থাকার সম্ভাবনা বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিপলের থাকা উচিত। তিনি ডিফেন্সিভ এবং পাসিং দুইটাও ইম্পর্টেন্ট। তবে আর্জেন্টাইন গণমাধ্যম বলছে ডিপলকে রেস্ট দিয়ে সেই জায়গায় আসলে সিমিওনি থাকতে পারেন কিংবা নিকো গঞ্জালেজও থাকতে পারেন। এবার ইংল্যান্ডের একাদশটা কেমন হতে পারে সেটি একটু দেখাই। ইংল্যান্ডের ফরমেশনটা কিন্তু 4-2-3-1। তারা একটু মাঝমাঠে নিয়ন্ত্রণ রাখতে চায়, তাদের মিডফিল্ডারের সংখ্যা যেহেতু বেশি। আমি যদি পরিবর্তনের কথা বলি, এই একাদশটা মোটামুটি এই সেটআপটাই থাকছে। রিস জেমস খেলবেন কিনা সেটা নিয়ে দোলাচল আছে। তারা যদি বেশি অ্যাগ্রেসিভ মুডে তারাও খেলতে চায়, আমরা জানি রিস জেমস চেলসিতে খেলে থাকেন, খুবই অ্যাগ্রেসিভ প্লেয়ার। সেক্ষেত্রে রিস জেমস থাকবে। তারা যদি একটু ডিফেন্সিভ মুডে থাকতে চায়, সেক্ষেত্রে কনসা রাইট ব্যাগে আসবেন এবং জন স্টোনস তার জায়গায় যাবে। বাকি জায়গাগুলো ওরেলি গুয়ে তারাই থাকছেন। মাঝমাঠে ডেক্লান রাইস ফিট হয়েছেন, এটা ইংল্যান্ডের জন্য সুখবর। এবং সামনে আসলে তেমন কোনো চেঞ্জ নেই। সাকা, বেলিংহাম, গর্ডনের সাথে সামনে তো হ্যারি কেন থাকছেই। এটাই মোটামুটি আসলে 2 দলের একাদশ। হাসিনুর, আরেকটা বিষয় জানতে চাই, মেসি, আলভারেজ, এদিকে কেইন, বেলিংহাম, অনেকেই কথাই মনে হচ্ছে যে হাই ভোল্টেজ। কারা থাকছে, কারা হতে যাচ্ছে এই ম্যাচের বা হাই ভোল্টেজ পারফর্মার? আসলে ফুটবল তো দলগত খেলা, 11 জনই খুব গুরুত্বপূর্ণ, সবার পারফরমেন্স গুরুত্বপূর্ণ। রাইট ব্যাক, লেফট ব্যাক, গোলরক্ষক, গোলকিপারদের পারফরমেন্স আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ হবে। তবে আমি পজিশন ওয়াইজ 3টা পজিশন বিবেচনায় ব্যাটেল রেখেছি। শুরুতেই তো আপনি লিওনেল মেসিকে বাইরে রাখতে পারবেনই না। আমরা একটু ছবিগুলো আমাদের দেখাতে চাই, ছবি দেখিয়ে আলোচনায় আসতে চাই। বিষয়টা আমি রেখেছি আর্জেন্টিনার আসলে মূল পরিকল্পনা নেতা কান্ডারি আপনি যাই বলুন, সেটা তো লিওনেল মেসি। এখন লিওনেল মেসি সেন্ট্রালি অপারেট করতে পছন্দ করেন বা করছেন এই বিশ্বকাপে। জোন 14 নামে একটা কথা আছে ডি বক্সের সামনে, ইংল্যান্ডের ডি বক্সের সামনের যে স্পেসটা, সেটাতেই আসলে মেসি বেশি অপারেট করে থাকেন, স্পেস ক্রিয়েট তৈরি করতে থাকেন। এবং সেই জায়গায় আমি মেসির সঙ্গে ডেক্লান রাইসকে রেখেছি। তিনি যেহেতু হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলবেন বা সিএম হিসেবে খেলবেন, তার প্রধান দায়িত্ব থাকবে মেসিকে আটকানো। রাইসের পারফরমেন্সের উপরেই নির্ভর করবে যে আসলে ইংল্যান্ডের পারফরমেন্সটা কতটুকু ভালো নির্ভর করছে। যেহেতু রাইস মেসিকে একটু কম্প্যাক্ট করে রাখতে পারেন, সেরা ফর্মে সেরা স্পেস দিতে না চান, সেই জায়গাটা যদি সফল হন, সেক্ষেত্রে ইংল্যান্ডের ভালো করার সুযোগ থাকবে। আবার মেসি যদি রাইসকে পরাজিত করে, আমার কাছে মনে হয় আর্জেন্টিনা জয়ের সম্ভাবনাটা বেড়ে যাবে। পরবর্তী একটা ছবি আছে, সেই জায়গায় দেখাতে চাই আর্জেন্টিনার জন্য যেমন মেসি ইম্পর্টেন্ট, ইংল্যান্ডের জন্য ঠিক বেলিংহাম সেই একইভাবে ইম্পর্টেন্ট। এই অ্যাটাকিং মিডফিল্ডার এইবারের বিশ্বকাপে 6টি গোল করেছেন, তার অ্যাসিস্টও আছে। এবং যেহেতু তিনি মেসির পজিশনে, আমি যদি সেই জোন 14-এর কথা বলি, অর্থাৎ আর্জেন্টিনা ডি বক্সের সামনেই তিনি পেনিট্রেট সৃষ্টি করার চেষ্টা করবেন। এবং বেলিংহামের বৈশিষ্ট্য হচ্ছে তিনি দ্রুত রান মেক করে থাকেন, হঠাৎ দাঁড়িয়ে থাকতেই দ্রুত গতিতে এক্সিলারেট করেন তার দৌড়। এবং পারাদেস যেহেতু হোল্ডিং মিডফিল্ডারের পজিশনে খেলবেন, তার দায়িত্ব থাকবে যে বেলিংহামকে আটকানোর কাজটা তিনি করবেন মূলত। আরেকটা পজিশন আমি রেখেছি, সেই জায়গাটা দেখাতে চাই। পরবর্তী ছবিটা আমাদের যেই আছে, হ্যারি কেন এবং হুলিয়ান আলভারেজ। আমার মনে হয় যে মেসি এবং জুড বেলিংহামের উপর চাপ কমানোর দায়িত্বটা এই দুজনেরই থাকবে। হ্যারি কেনেরও কিন্তু 6টি গোল, দারুণ ফর্মে আছেন তিনি। হুলিয়ান আলভারেজও লাস্ট ম্যাচে কীভাবে ভালো গোল করেছেন সেটা আমরা জানি। এই দুজন প্রতিপক্ষ নয়, কিন্তু এই দুজনের দায়িত্ব থাকবে গোল করার ক্ষেত্রে। মেসি এবং বেলিংহামের উপর চাপটা এই দুজনই কমাতে পারেন, এই দুজনের পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ। তবে আর্জেন্টিনার পার্সপেক্টিভ থেকে আরেকটা ফুটবলারের পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ হবে, সেটা হলো ক্রিশ্চিয়ান রোমেরো। আমি একটু ছবি একটা রেখেছি, রোমেরোর ছবিটা দেখা যাচ্ছে। আমি রোমেরোর কথাটা কেন বলছি, ডিফেন্স কিন্তু আমরা দেখেছি আর্জেন্টিনা গোল করছে যেমন, তেমনি কিন্তু গোল খেয়েও যাচ্ছে। রোমেরোর যেই বৈশিষ্ট্যটা হচ্ছে তিনি একটা লাইন অনেক সময় মেনটেন করতে পারেন না। আমরা দেখেছি গত ম্যাচে যে একটা লাইন, ডিফেন্সিভ লাইন কতটা ইম্পর্টেন্ট। তিনি খুব অ্যাগ্রেসিভ, তার সামনে যদি কোনো ফুটবলার এসে বল নিয়ে পাসিংয়ের চেষ্টা করে, তিনি আসলে লাইনটা মেনটেন করেন না, তিনি দ্রুত গিয়ে তাকে অ্যাটাক করেন, বলটা রিকভার করার চেষ্টা করেন। ঠিক এই ছবিটাতে আমরা যেভাবে হয়েছে, এখন তিনি যদি এই অ্যাটাকে সাকসেসফুল হয়ে যান, বল ক্লিয়ার হয়ে যায়, যদি আবার তিনি ব্যর্থ হয়ে যান, সেক্ষেত্রে একটা স্পেস তৈরি হয়ে যায় কিন্তু। এবং জুড বেলিংহাম এই ধরনের স্পেসটাতে দ্রুত রান করে একটা আক্রমণ তৈরি করার চেষ্টা করে থাকে। তো
আমার মনে হয় রোমেরোর ডিসিপ্লিন হওয়াটা খুব জরুরি, এবং রোমেরো যদি সামনে এগিয়েও যায় সেই ক্ষেত্রে তাকে লিসান্দ্রো মার্টিনেজকে ব্যাকআপটা দিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এই কয়েকটা প্লেয়ার আসলে কি পারফর্মার হতে পারে এই ম্যাচে। একদমই শুনছিলাম আপনার কাছ থেকে একটু বিষয় ছোট করেই জানতে চাই। আপনি জানেন যে অনেক আলোচনা এবং বিতর্ক চলছে, তারপরে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার এই মহারণের রেফারি কে থাকছেন এবং তার ম্যাচ পরিচালনার ধরন কেমন হবে? এই ম্যাচে একজন মরক্কোন বংশোদ্ভূত আমেরিকান রেফারি থাকছেন, তিনি এর আগেও ম্যাচ কভার করেছেন। একটু তার তথ্য আছে আমরা দেখাতে চাই। তিনি সবশেষ ব্রাজিল নরওয়ে ম্যাচটিও কভার করেছেন। তো এইটা তার চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে। সেই রেফারির নাম হচ্ছে ইসমাইল এলফাত, যেমনটা বলছিলাম তিনি আমেরিকান রেফারি, তিনি MLS-এ রেফারিং করে থাকেন। তিনি লিওনেল মেসির মুভমেন্ট, লিওনেল মেসির অনেক ম্যাচ কভার করেছেন, তিনি খুব ভালোভাবে ধারণা রাখেন এবং এটা তার চতুর্থ ম্যাচ। এবং এই পর্যন্ত যে তিনি তিনটি যে ম্যাচ পরিচালনা করেছেন এই বিশ্বকাপে, এটা তার চতুর্থ ম্যাচ। এই 3 ম্যাচে তিনি 8টি হলুদ কার্ড দিয়েছেন, 1টি লাল কার্ড দিয়েছেন, এবং এই রেফারি কিন্তু 2022 যে ফিফা কাতার বিশ্বকাপ ফাইনাল ছিল সেই ম্যাচের 4th অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং তার ক্যারেক্টারটা হচ্ছে তিনি দৃঢ়চেতা, দৃঢ় মনোভাবের, তিনি মাঠে ছাড় দিতে চান না। তো দেখা যাক তিনি কেমন পারফরমেন্স করেন। এর আগের 3টি ম্যাচেই কিন্তু তিনি ভালো পারফরমেন্স করেছেন, যদিও ইংলিশ মিডিয়া ইতিমধ্যেই কিন্তু শোরগোল শুরু করেছে যে MLS-এর রেফারি, মেসির পরিচিত রেফারি। তো এই ধরনের আলোচনা চলবে, এবং দ্বৈরথটা যখন ইংল্যান্ড এবং আর্জেন্টিনার, তখন মাঠে যেমন লড়াই হবে, মাঠের বাইরে দর্শকরা লড়াই করবে, ঠিক তেমনি দুই দেশের গণমাধ্যম স্পেশালি ইংলিশ মিডিয়া যে খুব অ্যাটাকিং মুডে থাকে, ছোট ছোট ইস্যু ক্রিয়েট হবে। তো সেগুলো মাথায় রাখতে হবে, সেগুলোতে আসলে খুব সিরিয়াসলি মানে বিচার বিবেচনা না করেই সেগুলোতে বিশ্বাস করাটা উচিত হবে না। তো আমার কাছে রেফারি সম্বন্ধে এটাই আইডিয়া ছিল। নিশ্চয়ই ইতিমধ্যে ইংলিশ মিডিয়ায় অনেক ধরনের অ্যাটাকিং মুডে ইতিমধ্যে তারা চলেও গিয়েছে। একটা ছোট করে প্রেডিকশন জানতে চাই। যদিও বিশ্বকাপের এই সেমিফাইনাল শুরু হওয়ার আগে অনেক প্রেডিকশন আমরা দেখেছিলাম, সেখানে বলা হচ্ছিল যে ফ্রান্সই আসলে ফাইনালে যাচ্ছে। সো আজকের ম্যাচের প্রেডিকশনটা আসলে কি আপনার কাছে? কারা জিততে পারে এবং কত গোলের ব্যবধান হতে পারে? আমার কাছে মনে হয় এই দুই দলের লড়াইটা ইন্টারেস্টিং, কেননা দুই দলের শক্তি এবং দুর্বলতা প্রায় সিমিলার। দুই দলেরই মিডফিল্ড প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে আমার গতকালকেও আমি বলেছিলাম যে আমি আর্জেন্টিনাকে কিছুটা আপার হ্যান্ডে রাখবো, সেটা এক লিওনেল মেসির কারণে। মেসি যদি ম্যাজিক দেখাতে পারে, যে কোনো দলের বিপক্ষে আর্জেন্টিনা জয় তুলে নিতে পারে। তো আমার কাছে কিছুটা এগিয়ে থাকবে আর্জেন্টিনা। জি, শুনলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ হাসিনুর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল রোড টু নিউ ইয়র্কের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।